হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 6 এর প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের একদম শেষ যে সেটটা দেওয়া হয়েছে, সেট নাম্বার 22 দ্য পার্ক ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং এর আগে 21টি সেট কমপ্লিট হয়ে গেছে। যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। দেখো আমাদের একের দাগে যেটা প্রথম প্রশ্ন, ফসিল পাওয়া যায় যে শিলায় তা হলো। ফসিল মানে জীবাশ্ম, সেটা পাললিক শিলায় দেখতে পাওয়া যায়। দৈর্ঘ্য, ভর, সময় এগুলো হচ্ছে দেখো মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। নেক্সট, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে অক্সানোমিটার। যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় স্থির বস্তু। এরপরে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়, মানে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না বা একে চুম্বকে পরিণত করা যায় না। কোনটি? লোহা, নিকেল, কোবাল্ট এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ, কিন্তু গ্রানাইট চৌম্বক পদার্থ নয়। এরপরে দুই হাতে তালু ঘষলে পরস্পর ঘষলে যে শক্তি উৎপন্ন হয়, যখন ঘষা হয় তখন তার মধ্যে থাকা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যান্ত্রিক শক্তি প্রথমে থাকে এবং সেটা রূপান্তরিত হয় কোন শক্তিতে? তাপ শক্তিতে। এরপরে হৃৎপিণ্ডের কোন কুঠুরিটি সবচেয়ে বড়? আনসার হবে এখানে বাম নিলয়। এরপর দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে 206টি, আর শিশুদের শরীরে প্রায় 300টি হাড় থাকে। 100 ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার? এটা তোমাদের টেক্সট বুকের মধ্যেও দেখবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 1000 মিলিলিটার। পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? সমস্ত শক্তির যেটা উৎস সেটা হচ্ছে সূর্য। ঘর্ষণের ফলে বস্তুর কি হয়? বস্তুর ক্ষয় হয়, যেমন ইরেজার, গাড়ির যেগুলো টায়ার রয়েছে, সাইকেলের চাকার মানে টায়ার রয়েছে, সেগুলো কিন্তু ক্ষয় হয়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস, মিথেন মানে CH4। এরপরে তিনের দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব। এখানে দেখো প্রশ্নমান হচ্ছে 3, তাই না? 3 নম্বরের করে প্রশ্ন। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ পাললিক শিলা কিভাবে গঠিত হয় তা লেখো। রায়মার্টিনে খুব সুন্দর করে পাললিক শিলার সৃষ্টি কিভাবে হয় সেটা দেওয়া হয়েছে। সাধারণত 4টি ধাপে পাললিক শিলা সৃষ্টি হয়। প্রথম ধাপ হচ্ছে শিলার ক্ষয়। বিভিন্ন শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন উষ্ণতা হতে পারে, বৃষ্টিপাত, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। নিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে পলি, বালি, কাদা, নুড়ি, কাকর প্রভৃতি পদার্থে পরিণত হয়। 2 নম্বর, এই যে শিলাগুলো ক্ষয় হলো সেগুলোর এবার কি হবে? বহন হবে। তাহলে এই যে পলি, বালি, নুড়ি, কাকর, কাদা এগুলো নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হয়। নেক্সট হচ্ছে তাহলে সঞ্চয়। এভাবে লক্ষ লক্ষ বছর ধরে স্তরে স্তরে পলি, বালি প্রভৃতি সঞ্চিত হতে থাকে। এবার শিলা সৃষ্টি। কালক্রমে নিচের পলিস্তর উপরের জলরাশি ও পলিস্তরের প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। এভাবে কি কি শিলা সৃষ্টি হয়েছে লিখবে। বেলে পাথর, শেল, চুনা পাথর এগুলো হচ্ছে পাললিক শিলার এক্সাম্পল। পেজ নাম্বার হচ্ছে দেখো 121। এরপরে নেক্সট, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। পেজ নাম্বার 142 লিখবে, যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ। নিরপেক্ষ মানে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কিন্তু নয়। এবং যে রাশিগুলি উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলি যেমন লব্ধ রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, CGS পদ্ধতিতে এই 3টি হচ্ছে মৌলিক রাশি, আর SI পদ্ধতিতে 7টি মৌলিক রাশি রয়েছে। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল। এরপরে নেক্সট কোশ্চেন, গতিশীল বস্তু কাকে বলে? উদাহরণ দাও। যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে এবং তার অবস্থাকে গতি বলা হয়। উদাহরণ হচ্ছে চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, জলে থাকা মাছ, গতিশীল ক্রিকেট বল বা ফুটবল ইত্যাদি হচ্ছে গতিশীল বস্তুর এক্সাম্পল। এরপরে শক্তি কাকে বলে? লিখবে, কোনো বস্তু বা সংস্থার কাজ করার মোট সামর্থ্যকেই শক্তি বলা হয়। তোমরা চাইলে সংক্ষেপে লিখতে পারো যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। নেক্সট, পোড়াচুন আর জল মেশালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে রাসায়নিক শক্তি থেকে
তাপ শক্তি, এটা হচ্ছে শক্তির রূপান্তর। খাদ্য শৃঙ্খল কাকে বলে আর উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? খাদ্য শৃঙ্খলটা আমরা বহুবার কিন্তু অনেক মডেল কোশ্চেন পেপারেই পেয়েছি, যে পদ্ধতিতে সূর্য থেকে পাওয়া শক্তি উৎপাদক থেকে ধাপে ধাপে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন তোমরা এক্সাম্পল দেবে ঘাস, তারপর সেখানে লিখবে ঘাস ফড়িং, তারপর ব্যাঙ, তারপর সাপ, তারপর ময়ূর। ঘাসের নিচে লিখবে উৎপাদক, ঘাস ফড়িং হচ্ছে প্রাথমিক খাদক, ব্যাঙ হচ্ছে গৌণ খাদক, সাপ হচ্ছে প্রগৌণ খাদক, আর ময়ূর হচ্ছে সর্বভুক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। আর উদ্ভিদকে উৎপাদক কেন বলা হয় লিখবে উদ্ভিদ তার নিজের দেহে সূর্যের আলো, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, জল ও মাটিতে থাকা বিভিন্ন প্রকার খনিজ লবণের সাহায্যে নিজের দেহেই কিন্তু খাদ্য উৎপন্ন করে, তাই উদ্ভিদকে বলা হয় উৎপাদক। আমরা জানি সবুজ উদ্ভিদ তার আর পাতার মধ্যে থাকে ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিলের সাহায্যে এবং সৌরশক্তির সাহায্যে কি করে বাতাস থেকে বা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয়, আর মূলরমের সাহায্যে মাটি থেকে জল নেয়। তাহলে জল, কার্বন ডাইঅক্সাইড আর এদিকে সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কি করে পাতার মধ্যে খাদ্য তৈরি করে। তাহলে সবুজ উদ্ভিদ নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে বলেই কিন্তু একে উৎপাদক বলা হয়। পেজ নাম্বার দেখো 188। নেক্সট, শক্তির সমস্যা বলতে কি বোঝায় আর কয়েকটি নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। শক্তির সমস্যা মানে হচ্ছে শক্তি সংকট। লিখবে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন করা হচ্ছে, নগরায়ন হচ্ছে ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে যে সঞ্চিত কয়লা রয়েছে, পেট্রোলিয়াম রয়েছে, প্রাকৃতিক গ্যাস, সেগুলোর ভান্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে, ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও কিন্তু বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন আগামী 100 বছর বা তার আগে এই যে প্রকৃতিজাত যে সমস্ত জীবাশ্ম জ্বালানিগুলো আমরা ব্যবহার করছি, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো কিন্তু নিঃশেষিত হয়ে যাবে। ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তির যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের বা শক্তি সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। একেই বলা হয় জ্বালানি সমস্যা বা শক্তি সংকট বা শক্তি সমস্যা। পেজ নাম্বার 188। আর এর সাথে দেওয়া ছিল কয়েকটি নবীকরণযোগ্য শক্তির উৎস। নবীকরণযোগ্য শক্তির উৎস মানে হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস, যেগুলোকে আমরা বারবার কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উদাহরণ। নেক্সট, বিজ্ঞানী বার্নৌলি নীতিটি লেখো। এটা আমরা বহুবার পেয়েছি, তাই না? রায়মার্টিনের ক্ষেত্রে এক্ষেত্রে আশা করি তোমাদেরও পেজ নাম্বারটা একদম মুখস্থ হয়ে গেছে। পেজ নাম্বার হচ্ছে দেখো 215, তাই না? এখানে বার্নৌলি নীতি দেওয়া হয়েছে যে কোন স্থানে গতিশীল গ্যাস বা তরল যদি বেশি বেগ নিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপটা কম হয়। তাহলে গতিবেগ বেশি হলে সেখানে চাপটা কিন্তু কম হবে। এটাই হচ্ছে বার্নৌলির নীতি। আর 1 কিলো পাস্কাল মানে কত পাস্কাল, এটাও আমরা বহুবার পেয়েছি। এটা হচ্ছে 1000 পাস্কাল। আমাদের আজকের সেটের এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য একদম শেষ প্রশ্ন, শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো। শ্বেত রক্তকণিকার কাজের মধ্যে দেখো প্রধান যেটা কাজ সেটা হচ্ছে আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস। নিউট্রোফিল ও মনোসাইট শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসনের পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে, তার জন্য একে পাহারাদারও কিন্তু বলা হয়। 2 নম্বর হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ অ্যান্টিবডি উৎপাদন। লিম্ফোসাইট যে শ্বেত রক্তকণিকা সেটি অ্যান্টিবডি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া দেখো বেসোফিল, এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা, সেটা হেপারিন ক্ষরণ করে, যা রক্তবাহের মানে শিরা ধমনির মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না, মানে জমাট বাঁধতে বাধা দেয়। এছাড়া আরো একটা কাজ দেওয়া হয়েছে হিস্টামিন ক্ষরণ। ইউসোনোফিল, এটা একটা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার 5টা ভাগ তোমরা জানো। এক্ষেত্রে এই যে ইউসোনোফিল রয়েছে, এই যে শ্বেত রক্তকণিকা, সেটা কি করে? হিস্টামিন ক্ষরণ করে, যা অ্যালার্জির হাত থেকে দেহকে রক্ষা করে। পেজ নাম্বার 239। তাহলে আজকে আমরা তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভে যতগুলো সেট রয়েছিল সবগুলো আমরা পুরোপুরি কমপ্লিট করে দিলাম। যারা এখনো পর্যন্ত পুরোনো ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে প্রশ্নবিচিত্রার পুরোনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।